বালুরঘাটের হাই স্কুলের শিক্ষক তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। 1 কোটি টাকারও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। গ্যাংটক থেকে গ্রেফতার করা হয়েছে হাই স্কুলের শিক্ষককে। আপনাদের জানিয়ে রাখবো, শিক্ষকের শ্বশুর বাড়িতে টাকার পাহাড়। 12ই সেপ্টেম্বর গ্যাংটক থেকে গ্রেফতার বালুরঘাটের শিক্ষক অপূর্ব সরকার। বালুরঘাটের রঘুনাথপুরে অপূর্ব সরকারের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 1 কোটি টাকা। শোয়ার ঘরে খাটের ভিতরে মিলেছে 60 লক্ষ টাকা এবং বাকি টাকা উদ্ধার হয়েছে ঠাকুরঘর থেকে। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, একজন শিক্ষকের বাড়িতে, তার শ্বশুর বাড়িতে এই বিপুল পরিমাণ টাকা কি কারণে মজুত করা হয়েছিল, পুলিশ সূত্রে কি খবর? পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছে, এখনো পর্যন্ত সেই শিক্ষক অপূর্ব সরকার ও তার সহযোগী আরো বেশ কয়েকজন এই একটি বেআইনি লটারি ব্যবসা চালাতো। এই লটারি ব্যবসা থেকে এই টাকা এসছে বলে পুলিশের খবর ছিল। তো সেই খবরের ভিত্তিতে পুলিশ তাকে দীর্ঘদিন খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে 12 তারিখে গ্যাংটকের একটি হোটেল থেকে এই অপূর্ব সরকার ও তার সহযোগী বিশাল দাসকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে এসে গতকাল সন্ধ্যেবেলা নাগাদ তার বাড়িতে পৌঁছে বাড়ি থেকে জানতে পারা যায় সেই টাকা কোথায় রাখা হয়েছে। পরে খুঁজতে দেখা যায় যে সেই টাকা পৌঁছেছে তার শ্বশুর বাড়িতে রঘুনাথপুর, সেটা বালুঘাট থানার অন্তর্গত। তাদের বাড়ি কিন্তু গঙ্গার উপরে হলো, তার শ্বশুর বাড়ি ছিল রঘুনাথপুরে। সেখানেই গিয়েই কিন্তু পুলিশ তাদের গঙ্গার উপর পুলিশ গিয়ে বালুঘাট পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে তার শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু সেই বিশাল টাকার পাহাড় তারা খুঁজে পায়। এরপরেই কিন্তু সেখানে আনা হয় একটি টাকা গোনার মেশিন। সেই টাকা গোনার মেশিনে জানতে পারা যায় যে প্রায় 1 কোটি টাকার মতো তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এবং সেই বিষয়ে কিন্তু গতকাল পুলিশ মুখ না খুললেও কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে যে পুলিশ সুপার, দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার কিন্তু আজকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করবে অথবা প্রেস মিট করে সে মোট কত টাকা পাওয়া গেছে এবং কতজন এর পিছনে ইনভলভ হয়েছে বলে জানাবেন আমাদের। অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত সুদীপ, ধন্যবাদ। আজ ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। তার আগে গতকালই রাজ্যে এসেছেন তিনি। 3 বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো, স্ট্র্যাটেজি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে আজকের এই সম্মেলনে। এই নিয়ে গত 5 মাসে 4 বার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী, জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে রবিবার কলকাতা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি শুরু হচ্ছে। সেই সম্মেলনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বিমানবন্দর থেকে তার কনভয় বেরিয়েছে এবং প্রধানমন্ত্রীর কনভয় রাজভবন গন্তব্য। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজভবনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা উড়ালপুলে উঠছে প্রধানমন্ত্রীর কনভয়। বিমানবন্দর থেকে এই দিন রাজভবনে চলে যান প্রধানমন্ত্রী। সামরিক দিক থেকে ইস্টার্ন ফ্রন্টের গুরুত্ব বরাবরই অপরিসীম। সম্প্রতি গণবিদ্রোহে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। ভারতের ঘাড়ের কাছে একের পর এক ঘটনা নিরাপত্তাজনিত দিক থেকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সঙ্গে যেমন পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত রয়েছে, তেমনি পূর্বাঞ্চলে নেপালের সঙ্গেও বাংলা, সিকিম এবং বিহারের সীমান্ত রয়েছে। এই ভূকৌশলগত জটিল পরিস্থিতির আবহেই ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ। এই অবস্থায় সোমবার থেকে ফোর্ট উইলিয়ামে শুরু হওয়া 3 দিনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসিতে নরেন্দ্র মোদী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনা, বায়ুসেনা, নৌসেনার প্রধান এবং প্রতিরক্ষা সচিব সহ মন্ত্রকের শীর্ষকর্তারা। এবার কনফারেন্সের থিম রাখা হয়েছে ইয়ার অফ রিফর্মস, ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার। 3 বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো, স্ট্র্যাটেজি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে। কি চ্যালেঞ্জ তারা ফেস করছে এখন এবং তাদের প্ল্যানসটা কি, এই সমস্ত নিয়ে ভাবের আদান প্রদান। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ কি, টেকনোলজি কোথায় কোথায় এগাচ্ছে, আমাদের কি প্রয়োজন আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কোনো নিশ্চিত রূপরেখা যেটা আমাদেরকে মেনে চলতে হবে। কখনো রাজনৈতিক কর্মসূচি, কখনো সরকারি প্রকল্পের উদ্বোধন, আবার কখনো শীর্ষ সেনা সম্মেলন। এই নিয়ে গত 5 মাসে 4 বার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী। একটা রাজ্যের প্রধানমন্ত্রী আসছেন, গণতান্ত্রিক রাজ্য, তো আসতেই পারেন, কিন্তু ওনার এই ভোট এলে একটা ডেলি প্যাসেঞ্জারই প্রবণতা বাড়ে, সেটা রাজনৈতিক কর্মসূচি হোক, নানা ছুতোয় প্রধানমন্ত্রীর একটু ভোট গন্ধ এলে ডেলি প্যাসেঞ্জারই বাড়ে, কিন্তু তার কোনো নিট রেজাল্ট নেই, তার কোনো প্রভাব বাংলায় পড়ে না। নরেন্দ্র মোদী, অজিত ডোভাল এরা
ফরেন পলিসিতে ফেল। কূটনীতি কোথায়, কোথায় ফরেন পলিসি? পুরোটাই আজকে এই সরকার ব্যর্থ। সেনা প্রধানদের আমরা অভিনন্দন জানাই, ওনারা আছেন বলে বালিশে মাথা দিয়ে আজও আমাদের সিটিজেনরা ঘুমোতে পাচ্ছে। ওদের হাতে পূর্ণ স্বাধীনতা দিয়ে ছাড়া উচিত। অন্যদিকে বিজেপির দাবি 70 দশকের পর কোন প্রধানমন্ত্রীর ফোর্ট উইলিয়ামে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেশের নিরাপত্তা, দেশের সীমান্তবর্তী জেলাগুলোর সুরক্ষা, সেখানের অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল কিছু জেলার জনসন্তুলন, সব বিষয়ই প্রধানমন্ত্রীর নজরদারিতে আছে। 70 দশকের পর আজ কোনো দেশের প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে সভা করতে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকাল 9:25 নাগাদ রাজভবন থেকে ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত ফোর্ট উইলিয়ামে থাকবেন। 1:30টার পরে কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদী। দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আগে অঙ্কুশ হাজরা আর এবার বিতর্কিত বেটিং অ্যাপের মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সমন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ দিল্লিতে ইডির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এর পাশাপাশি এই মামলায় নোটিশ পেয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। গোটা ঘটনায় সুর চড়িয়েছে গেরুয়া শিবির, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। জোর কদমে চলছে বিতর্কিত বেটিং অ্যাপের মামলার তদন্ত। সমন পাচ্ছেন খেলোয়াড় থেকে অভিনেতা অভিনেত্রীরা। আর এবার এই মামলাতেই অভিনেতা অঙ্কুশ হাজরার পর ইডির স্ক্যানারে প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিতর্কিত বেটিং অ্যাপের প্রচার সংক্রান্ত মামলায় এবার মিমি চক্রবর্তীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি সূত্রে খবর, সোমবার দিল্লিতে সংস্থার সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে। 1xBet নামে একটি বিতর্কিত অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, এর আগে এই মামলায় তলবের নোটিশ পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও। নোটিশ পেয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। ইডির দাবি, 1xBet-এর মতো বিতর্কিত বেটিং অ্যাপগুলোর প্রচার ও প্রমোশনের জন্য একাধিক তারকাকে ব্যবহার করা হয়েছে। বিপুল পরিমাণে অর্থের লেনদেনও হয়েছে। কিন্তু সেই অর্থের উৎস কি, কিভাবে অর্থের আদান প্রদান করা হয়েছে, এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সমালোচনার সুর বিজেপির গলায়, পাল্টা ইডিকে কটাক্ষ করেছে তৃণমূল। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবেই, এটাই স্বাভাবিক। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলে রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। বিজেপি তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ। এই তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। সূত্রের খবর, গত কয়েক বছর ধরে দেশ জুড়ে রমরমিয়ে চলছে এমন একাধিক বেটিং অ্যাপ। এই সংক্রান্ত একটি মামলায় কিছুদিন আগে নোটিশ পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। ইডির দিল্লির দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে। এবার সেই সংক্রান্ত মামলায় নোটিশ পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সব মিলিয়ে নতুন করে চাপানোতর শুরু হলো রাজ্যে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।